কিছুদিন পর এই সাজানো গোছানো ঘর, এই সাজানো গোছানো বেলকনি আমার থাকবে না, এটা ভেবেই যেন কেমন লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আরও একটি ডেলি লাইফ ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম করছি। তো ঘুম থেকে ওঠার পর আমার চা বা কফি এই টাইপের কিছু খাওয়াই লাগে মাস্ট। কারণ ঘুম থেকে উঠেই মাথাটা কেমন যেন ভার হয়ে থাকে, কিছু করার এনার্জি পাই না। যার জন্য যেটা করি, ঘুম থেকে উঠেই চা বা কফি কিছু একটা খাই। এটা প্রত্যেকদিন যে খাই সেরকম না, মাঝের মধ্যে এই জিনিসটা আমার করতেই হয়। তো এখানে আমি একটা কফি বানিয়ে নিতেছিলাম, ভাবলাম যে তোমাদের সাথে রেসিপি শেয়ার করি। ফার্স্টে আমি এখানে গরম পানি করে নিয়েছিলাম, তারপর সেই গরম পানিতে পাউডার মিল্ক দিয়ে লিকুইড করে নিলাম দুধটাকে। তো আমি এখানে একটা কফি বানাবো। তো আমি কফিটা যেভাবে বানাই, এখানে আমি কফি নিলাম 1 চামচ, বেশি নিব না, বেশি নিলে আবার তিতা তিতা লাগে। জাস্ট আমি রিফ্রেশিং করার জন্য বা আমার টেস্টের সাথে যতটুকু যায় ততটুকু পরিমাণ কফি নিয়ে নিলাম। আর এই কফির যে সেটা না অনেক দিন যাবৎ কেনা হয়েছে, অলমোস্ট প্রায় 6 মাসের কাছাকাছি হয়ে যেতেছে। তারপর এটা শেষ হইতেছে না। তো এটা শেষ হওয়ার পর ভাবছি এই ব্র্যান্ডের কফিটা ইগনোর করব, এটা আর খাবো না। আর এই কথাটা কেন বললাম এটা অনেকে হয়তো বা বুঝতে পারছেন। যাই হোক, তারপর আমার হাতে যে কফি ভিটারটা দেখতেছেন, এটা না আমি মাত্র 250 টাকা দিয়ে 99-এর শপ থেকে নিয়েছিলাম। এটা আমি ভাবি নাই যে এত ভালো মানে কাজ করবে। এটা অলমোস্ট আমি মনে হয় 1 বছরের কাছাকাছি ব্যবহার করতেছি। তো এইটার কাজ দারুণ। এখন পর্যন্ত একবারও আমার ব্যাটারি পর্যন্ত চেঞ্জ করতে হয়নি। এটা এখন পর্যন্ত খুব ভালো কাজ করতেছে। সো এটা জাস্ট টিপ দিয়ে ধরে রাখলেই কফিতে একটা ফোম ক্রিয়েট হয়। যদি কফির সাথে একটু চিনি অ্যাড করা যায়, তাহলে ফোমটা না আর অনেক বেশি সুন্দর হয়, খুব ফ্লাফি হয়। আমি যেহেতু চিনিটা অ্যাভয়েড করি, আমি সুগার অ্যাভয়েড করার চেষ্টা করতেছি। যার জন্য দেখা যায় আমি চিনি ছাড়াই কফি বা চাটা খেয়ে থাকি। তো এখানে আমি এটার কথাই বলতেছিলাম যে এটা কত ভালো কাজ করে। যাই হোক, আর এই যেই দুধটা বানাইছিলাম সেটা এখন এই কফিতে অ্যাড করব। তো এটা হালকাভাবে অ্যাড করতে হয়, না হলে দেখা যায় যে ফোমটা ক্রিয়েট করছি আমরা, সেটা নষ্ট হয়ে যায়। তো আমি এখানে খুব দ্রুত করতেছিলাম কেন জানি। আর সেদিনের ফোমটা একদম ভালো আসে নাই। এর থেকে ভালো ফোম, মানে কফির যে উপরে ফোমটা থাকে না, সেটা ক্রিয়েট হয়। যাই হোক, সো আমি এইভাবেই কফি বানাই নিই সকালে আমার জন্য। আমার হাজব্যান্ড, বাচ্চা ওরা পছন্দ করে না, আমি একমাত্র খাই। কোল্ড কফিটা সেম প্রসেসে বানাই, কিন্তু কোল্ড কফির ক্ষেত্রে দেখা যায় আমি এখানে চকলেট সিরাপ প্লাস হলো তোমার আইস আর ঠান্ডা দুধ অ্যাড করি। তো ওইটার রেসিপি কিন্তু আগের ব্লগে শেয়ার করা হয়েছে। তো কফি খাওয়ার পর আমি কফি নিয়ে বসে বসে কতক্ষণ ফোন চালাই, আমার ফেসবুক ঘাঁটি, কিছু সময় ইউটিউব ঘাঁটি, কারো যদি কমেন্ট থাকে সেগুলো রিপ্লাই করি, ভিডিও এডিটিংয়ের যদি টুকটাক কাজ থাকে সেগুলো মাঝের মধ্যে করি। মানে এক এক দিন এক এক রকম। বেশিরভাগ সময় দেখা যায় যে নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতেই আমার 1 ঘন্টা পার হয়ে যায়। যাই হোক, এখানে বসে আমি আমার কফিটা এনজয় করি। তো এই আমার বাসার, মানে আমার ঘরের এই কোণাটা হলো আমার ফেভারেট, কারণ এখানে রোজ সকালে বসে কফি খাওয়া হয়, চা খাওয়া হয়। এখানেও খাই, মাঝে মাঝে বেলকনিতে খাই, কিন্তু বেলকনিতে প্রায় সময় দেখা যায় রোদ থাকে, যার জন্য এখানে বসেই খাওয়া হয়। তো ভিডিও শুরুর দিকে যেটা বলছিলাম যে কিছুদিন পর এই এই বাসা, এই ঘর আমার থাকবে না। এটার কারণ হচ্ছে আমরা খুব শীঘ্রই এই বাসাটা চেঞ্জ করব, আমরা বাসা শিফট করব। যার জন্য কিছুদিন পর হয়তো আপনারা এই রুমের বা এই বাসার ভিডিও দেখতে পারবেন না, যার জন্য এই কথা বলা। তো আমার অনেক বেশি খারাপ লাগছে, কারণ আমি এই বাসায় এসে আমার মন মতো করে আমি এখানে সুন্দর মতো বাগান করতে পারছিলাম, সুন্দর মতো পছন্দ মতো পর্দা দিয়ে আমার ঘরটাকে আমি সাজিয়ে নিতে পারছিলাম, যার জন্য কিছুটা খারাপ লাগতেছে। আসলে একটা জায়গায় থাকার পর সেই জায়গাটার প্রতি কিন্তু প্রত্যেকটা মানুষের
মায়া হয়ে যায়। আর সেটা যদি ঘর হয়, ঘরের ক্ষেত্রে তো আরও বেশি মায়াটা কাজ করে, যেহেতু অলমোস্ট 2 বছরের উপরে আমরা এই বাসাটাই ছিলাম, যার জন্য এখানের প্রতি আলাদা একটা মায়া কাজ করতেছে। তো আজকে সকালবেলা বারান্দায় যেয়ে দেখি যে অনেক বেশি ফুল ফুটছে, ওইখানে কিছু ফুল আসছে, ফুলের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর এখানে দেখলাম বাগান বিলাসে ফুল আসছে। তো এই ফুলগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম ওরা এই বাসায় লাস্ট ফুটছে, এরপর হয়তো বাগান বিলাসের ফুল এই বেলকনিতে আর ফুটবে না, এর আগেই হয়তো আমরা বাসা শিফটিং করে ফেলবো। যাই হোক, নতুন বাসায় যখন যাব তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার এই সিঙ্গোনিয়াম গাছটার অবস্থাও অনেক খারাপ, এটা দিন দিন অনেক বেশি ঝোপালো আর লম্বা হয়ে যাইতেছে, এটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। আর এদিকে আমার পুঁইশাকগুলো ভালোই বড় হয়েছে, তো আমি বলতেছিলাম তোমরা তাড়াতাড়ি বড় হয়ে যাও, তোমাদের জন্য আমি খেয়ে যেতে পারি, কারণ এত গাছ এত টব এগুলো যে কীভাবে নিব মাথা কাজ করতেছে না। আর এদিকে দেখো আমার ড্রেসিং টেবিলের উপরে গাছটাও কিন্তু দিন দিন লম্বা হইতেছে, ও যত দিন যাইতেছে মনে হইতেছে যে আমার থেকে বেশি লম্বা হয়ে যাইতেছে। যাই হোক, এরপরের ক্লিপগুলো আর নেওয়া হয়নি। পরে আমি ছেলেকে সকালে নাস্তা দিয়েছিলাম, নাস্তা দিয়ে ওকে খাওয়ার পর আমি দুপুরে রান্নার প্রিপারেশন নিলাম। দুপুরে রান্নার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আগে ভাগে যদি সব কিছু কাটাকুটা করা থাকে তাহলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। সো এখানে আমি লতি আর আলু দিয়ে শুটকির একটা তরকারি রান্না করব, আর একটা তরকারি করব হলো পাট শাক দিয়ে ডাল। এটা আমি আগে খেতাম না, এটা আমি আমার হাজব্যান্ড কাছ থেকে শিখছি। আমার হাজব্যান্ডের হোম টাউন যেহেতু বরিশাল, তো ওদের ওইখানে এই জিনিসটা খায়। আর এটা কয়েকবার রান্না করার পর আমার কাছে ভালোই লাগছে, যার জন্য প্রায় সময় দেখা যায় পাট শাক দিয়ে ডাল রান্না করা হয়। তো এখানে আমি যেটা করছি, রসুন আর পেঁয়াজ শুকনো মরিচটাকে তেলে ভেজে নিতেছি। এটা যখন ব্রাউন করে আসবে তখন আমি যে ডালগুলো ধুয়ে ভিজিয়ে রাখছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পানি সহ দিছি, কিন্তু ডালটা কিন্তু আমার ধোয়া পরিষ্কার পানি সহই ছিল। দেওয়ার পর এখানে আমি রেগুলার যে মশলাগুলো, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, রেগুলার মশলাগুলো দিয়ে এই তরকারিটা আর কি করতে হয়। তো এখানে আমি রেগুলার সব মশলাগুলো দিয়ে ডালটাকে ভালো করে কষিয়ে নিব। আচ্ছা, তোমরা কে কে এভাবে পাট শাকের ডাল খাও, আর তোমরা কোন রেসিপি ফলো করে এই রান্নাটা করো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা। তো আমি দেখা যায় এক এক দিন এক এক সময় করি। যাই হোক, এই পাশের চুলায় আমি এখন লতি তরকারিটা বসাই দিব। আজকে লতিটা রান্না করব আমি হলো বাঁশপাতা শুটকি দিয়ে, যার জন্য এখানে আমি পেঁয়াজের সাথে কিছু রসুন কুচিও দিছিলাম। দুইটা একসাথে এখন একটু ব্রাউন করে ভেজে নিব। একসাথে দুই চুলায় রান্না বসালে দেখা যায় সময়ও বাঁচে বা খুব দ্রুত রান্নাটা হয়ে যায়। প্রায় আমার এটা করা হয়, একসাথে আমি দেখা যায় দুইটা চুলায় দুইটা তরকারি বা একটা চুলায় ভাত আর একটা চুলায় তরকারি করে ফেলি। যাই হোক, এখানে আমার ডালটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে শাক অ্যাড করব। আর সেদিন আমি যেটা করছিলাম, আমি না এখানে শাকের পরিমাণ অনেক বেশি দিয়ে ফেলছিলাম। আমার দরকার ছিল যে শাক আরও কম দেওয়া, আমি এত বেশি শাক দিছি, পরবর্তী সময়ে আমি যে তরকারিটা ভালো করে কষাবো সেই স্কুপটা বা সেই জিনিসটাই পাইতেছিলাম না। মানে প্রথম দেওয়া অবস্থায় আর কি শাকের পরিমাণ খুব বেশি দেখা যাইতেছিল, একটু পর অবশ্য যদিও ঠিক হয়ে গেছিলো। তো এখানে আমি কোনো মতো করে আর কি শাকটাকে একটু কষায় নিতেছিলাম। অন্য সময় আমি যখন এই পাট শাকের ডালটা রান্না করি তখন দেখা যায় আমি এখানে তোমার ডাল যেভাবে নর্মাল ডাল যেভাবে রান্না করে সেভাবে রান্না করি, শাকটা অ্যাড করে কিছু সময় পর বাগার দিয়ে ফেলি। কিন্তু আজকে মন চাইলো যে এভাবে রান্না করি, নর্মালি যেভাবে আমরা ডাল চচ্চড়ি করে থাকি সেভাবে রান্না করতেছিলাম। যদিও শাক বেশি হওয়ার কারণে সেদিনে তরকারিটা সেরকম ভালো হয়নি। যাই হোক, এই যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি, পানি দেওয়ার পর এটাকে আমি ঢেকে দেব ডালটা আর শাকটা সেদ্ধ হওয়ার জন্য। ও আরেকটা কথা, অনেকে হয়তো রান্নার অনেক ভুল ত্রুটি ধরবেন, আমি এখন পর্যন্ত শিখছি। আমি এখনও বলবো না যে আমি একদম পাক্কা রাঁধুনি হয়ে গেছি যে আপনাদের সাথে রেসিপি শেয়ার করতেছি। আসলে বাসায় যেভাবে যেটা করা হয় সেটাই আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর কোন আপুরা কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাও। আর এইদিকে আমার পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তারপরে এই যে বাঁশপাতার শুটকিগুলো আমি গরম পানিতে ধুয়ে ছোটো ছোটো পিস করে দিছি। এখন এই শুটকিটাও এই তেলের মধ্যে
কিছু সময় ভাজবো। এতে এতে করে যেটা হয়, মানে আমি যেটা জানি সেটা হলো শুটকির যে ফ্লেভারটা সেটা আরও খুব সুন্দর হয়ে আসে। অন্যান্য শুটকির তুলনায় আমার কাছে এই বাঁশপাতা শুটকিটা খুবই ভালো লাগে। এমনকি আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ এই শুটকিটা। আর এটা যদি আমরা লতি দিয়ে রান্না করি তাহলে তো এটার টেস্টটা আরও অনেক ভালো আসে। তারপর আমি এখানে একটু আদা রসুন বাটা দিলাম, কারণ আমার একটা হ্যাবিট আছে, শুটকি মাছ মাংস যেটাই হোক না কেন তার সাথে একটু আদা রসুন বাটা না দিলে যেন আমার ভালোই লাগে না। আর আমার এইভাবে রান্না করা খাবার আমার হাজব্যান্ড আমার বাচ্চা খুবই পছন্দ করে, যার জন্য সমস্যা হয় না। অনেকে হয়তো অনেকভাবে জাজ করতে পারো, বাট এক এক ফ্যামিলি বা এক এক পরিবারের খাবারের যে ধরনটা থাকে সেটা এক এক রকম থাকে। যাই হোক, তারপর এখানে আমি রেগুলার মশলাগুলো অ্যাড করলাম। তো এখানে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর আমার কাছে না পার্সোনালি হলো তোমার জিরা গুঁড়াটা বেশি ভালো লাগে জিরা বাটার তুলনায়। আমার মনে হয় জিরার যে ভেজে যে আমরা সেটাকে ব্লেন্ড করি সেটাতে সুন্দর একটা স্মেল থাকে। তো আমার জিরা বাটার তুলনায় আমি সব তরকারিতে দেখা যায় জিরা গুঁড়াটা ইউজ করে থাকি। আর মনে হয় জিরা না দিলে মনে হয় যে তরকারিতে আমি কি একটা বড় জিনিস যেন মিস করলাম, একটা আর কি ভাবনা বা চলে আসে। যাই হোক, মশলাটা 5 মিনিটের মতো কষানোর পর আমি এখানে ধুয়ে রাখা লতি আর হলো আলু দিয়ে দিব। আমার বাসায় লতিটা খুব বেশি খাওয়া হয় না, কারণ এটা পরিষ্কার করতে অনেক বেশি ঝামেলা, অনেকটা সময় নিয়ে এটা পরিষ্কার করতে হয়, যার জন্য খুব কম খাওয়া হয়। কিন্তু লতিটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। যে কোনো ধরনের শুটকি, পুঁটি মাছের শুটকি, মানে যে কোনো ধরনের শুটকির সাথে কিন্তু খুব ভালো যায়। তাছাড়া ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়েও কিন্তু শুটকিটা রান্না করলে বেশ ভালো লাগে। তোমরা কী দিয়ে লতি তরকারিটা খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবা। যাই হোক, আমি এখানে ভালো করে কষাই নিব। আর আজকে যে লতির রান্নাটা করব সেটার জন্য আমি এখানে হালকা একটু ঝোল দিয়ে দিব, কারণ আমি চাচ্ছিলাম যে লতিটা একটু ভাজা ভাজা একটু মাখা মাখা টাইপের থাকুক। আর এদিকে দেখো আমার শাকের অবস্থা। আমি ভাবছিলাম যে আমি অল্প একটু পাট শাক দিয়ে একটু ডাল চচ্চড়ি করব, বা কিন্তু আমি এত বেশি শাক দিয়ে ফেলছি যে ডাল তো দেখাই যেতেছিল না, খালি শাক আর শাক। যদিও আমার ছেলে এই তরকারিটা খুব বেশি পছন্দ করছে। আসলে বাচ্চাদের জন্য এই সমস্ত খাবার আসলে খুবই হেলদি হয়। তো আমি চেষ্টা করি যেন শাক সবজি, মাংস টাংসর পাশাপাশি শাক সবজি টাইপের কিছু একটা রাখার। তো এটাকে একটু ঢেকে রান্না করতেছিলাম যেন শাকটা একটু পারফেক্টলি সিদ্ধ হয়। আমার হাজব্যান্ড আবার কাঁচা কাঁচা কিছু খেতে পছন্দ করে না। লতি দেওয়ার পর 5 মিনিট কষানোর পর এখন আমি এখানে কিছু পানি অ্যাড করব। আমি চাচ্ছিলাম যেন এগুলো পারফেক্টলি সেদ্ধ হয়, প্লাস হলো না ভাঙে। কারণ লতিটা যদি ভেঙে ভেঙে যায় তাহলে খেতে সেরকম ভালো লাগে না। আস্তে আস্তে থাকলে একটু ভাজা ভাজা টাইপের থাকলে আমার বাসার সবাই পছন্দ করে। তো আমি সবসময় আমার বাসার পছন্দ অনুযায়ী, মানে সবার পছন্দ অনুযায়ী রান্না করি। বাসায় বলতে আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা। সো এই যে আমি এখানে একটু ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে এটাকে জাস্ট ঢেকে রান্না করব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আর নামানোর আগে ধনেপাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে নামিয়ে ফেলবো। আমি যখন রান্না করতেছিলাম তখন আমি ভাবতেছিলাম যে এই চুলায় বা এই রান্নাঘরে হয়তো আর কয়েকদিন রান্না করতে পারবো, পরে নতুন কোথাও নতুন কোনো রান্নাঘর নতুন করে সাজিয়ে তখন রান্না করব, এটা ভাবছিলাম। আর রান্নাঘরটা পরিষ্কার করতেছিলাম। আমি দেখা যায় রান্নার শেষের দিকেই ওয়েট না করেই ঝটপট কিছু দিয়ে মানে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি। এতে করে দেখা যায় অন্য অন্য কাজ করার সময় একটু থাকে, রান্না হবে তখন চুলা পরিষ্কার করব, এই ধৈর্যটা আর কাজ করে না। যদিও জানি যে হ্যাঁ প্রবলেম হতে পারে, তারপর দেখা যায় সেটা করে ফেলি। তারপর এদিকে রান্নাঘরটা আরও বেশি ময়লা হয়েছিল, তো এদিকটাও একটু পরিষ্কার করলাম। আমার রান্নাঘরটা আসলে অনেক ছোট। এই ছোট রান্নাঘরটাকে আমি আমার মতো করে আর কি গুছিয়ে নিয়েছিলাম। তো এই যে রান্না ওদিকে প্রায় শেষ পর্যায়ে, আর এদিকে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিতেছিলাম। আর সেদিন যেটা করছি, এখানে আমি আমার বারান্দার কিছু পার্পল হার্ট গাছ, তো ওইটার কিছু ডাল ভেঙে গেছিলো, তো ওইগুলোকে আর ফেলে না দিয়ে আমি জাস্ট এভাবে কাচের বোতলে করে জারে করে রান্না করে সাইডে রেখে দিছি। এতে করে দেখা যায় রান্নাঘরের একটু সুন্দর একটু লাগে, মানে একটু সুন্দর ভিউ আসে। যাই হোক,
আর আমাদের এদিকে না প্রচুর পরিমাণ মাছি, আর আমার রান্নাঘরের বেশিরভাগ জিনিসপত্রই সাদা, যার কারণে মাছিগুলো যখন বসে ওই জায়গাটা কালো হয়ে যায়। তো ওইগুলোও টুকটাক করে ক্লিন করতেছি। যদিও আমার প্ল্যান ছিল সব কিছুকে ডিপ ক্লিন করব, যেহেতু কিছুদিন পর বাসা শিফটিং করব, যার জন্য এখন আর সব কিছু খুলে ডিপ ক্লিন করতে ইচ্ছা করছে না। ভাবছি যে যখন নাকি যাব বাসা চেঞ্জ করব, এর আগে আগেই সব কিছু খুলে ধুয়ে মুছে সুন্দর মতো পরিষ্কার করে নিয়ে যাব। আর এখন আমি হালকা পাতলা একটু কিচেন র্যাকটাকে পরিষ্কার করতেছিলাম। আসলে বাসা চেঞ্জ করার কথা মাথায় আসার পর থেকে কোনো কিছু করতে যেন ভালো লাগতেছে না। মনে হইতেছে যে এগুলো এখন গুছিয়ে আমি কি করব, কিছুদিন পর তো এগুলো খুলে ফেলতে হবে, বাসা চেঞ্জ করার আগে তো এগুলোকে আবার ক্লিন করতে হবে। তো এই চিন্তাটাই মাথায় ঘুরপাক খাইতেছে। তারপর আমার এখানে কিচেন র্যাকের উপরে আমি কিছু মানি প্ল্যান্টের গাছ কাটিং করে রাখছিলাম, তো সেটারও পানি চেঞ্জ করে নিলাম। আমার বাসায় যেহেতু পানিতে আয়রন, যার জন্য দেখা যায় পানিতে যে গাছগুলো রাখি সেগুলো দেখা যায় আমার প্রত্যেকবারই সুন্দর মতো করে মানে পানি চেঞ্জ করে নিতে হয়। তো এই যে আমার রান্নাঘরের এক সাইড, আমার রান্নাঘরটা দেখতে অনেকটা ছোট, নর্মাল স্পেস আছে, কিন্তু উপরে যে জিনিসপত্রগুলো রাখার যে একটা স্পেস থাকে সেটা আমার রান্নাঘরে একদমই নাই। যাই হোক, টুকটাক কাজ শেষ করলাম, আর এদিকে দেখলাম আমার লতির তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, ওইদিকে পাট শাকের ডাল যে বসাইছিলাম সেটা হয়ে গেছে। তারপর এগুলো রান্না করে ভাবলাম যে গোসল করে ফেলি, গোসলের পর হয়তো ফ্রিজ থেকে চিকেন বের করে গরম করে এগুলোর সাথে খেয়ে নিব। আর এদিকে আমার বাচ্চাটাকে বলছিলাম যে বাবা তুমি একা গোসল করে ফেলো। রাহিল দেখা যায় সপ্তাহে মানে একদিন ও একা একা গোসল করে, একদিন আমি ওকে গোসল করাই দিই। তো ও একা গোসল করতে, একা খাবার খেতে মাশাল্লাহ খুব বেশি এনজয় করে, যার জন্য মাঝের মধ্যে ওর পছন্দের কাজগুলো আমি ওকে করতে দিই। তো এখানে ও একা একা গোসল করে ড্রেসও পরে ফেলছে, দেখি চুলগুলো একদমই ভিজা, তো আমি ওর চুলগুলো পরিষ্কার করে দিলাম। আর এখানে ও কার্টুনে একটি স্টোরি দেখছে, সেই স্টোরিটা আমার সাথে শেয়ার করতেছিল। আর এদিকে এসে দেখি যে আমি সকালবেলা যে রুমটা গুছিয়েছিলাম এটাকেও রাহিল একদম উল্টাপাল্টা করে ফেলছে। তারপর রুমটাকে আবার গুছালাম, আর রুম যতবারই গুছাই ততবারই মনে পড়ে যে এই তো আর কয়েকটা দিন থাকবো এখানে। ঘর গোছানো শেষে আমি এখন ঘরটাকে একটু ঝাড়ু দিব। আর ঘর ঝাড়ু দিতে ইদানিং খুব বেশি বিরক্ত ফিল হয়, কারণ আমার বাচ্চার খেলনা এখানে সেখানে সব জায়গায় পড়ে থাকে। ও একদম দুইটা ঘর ছড়িয়ে ছিটিয়ে খেলাধুলা করে। যদি ওকে আমি খেলনা গোছাতে বলছিলাম, কিন্তু ও দেখা যায় খেলনা অর্ধেক গুছাইছে, আর এই যে এরকম টুকটাক খেলনাগুলো ফেলে রাখছে আমার জন্য। যাই হোক, তো এগুলাকে ঝাড়ু দিয়ে একদম ওই রুমের কাছে পর্যন্ত নিয়ে যেতেছিলাম। কিছু খেলনা এখানে রাখবো, আর কিছু খেলনা ভাবছি যে ফেলে দিব, কারণ ও দেখা যায় রান্নাঘর থেকে বাটি ঢাকনা এই টাইপের জিনিসপত্র দিয়ে খেলতে বেশ পছন্দ করছে। যাই হোক, এগুলোকে আমি জাস্ট নিয়ে এখন ওর খেলনার বাস্কেটে রেখে দিব। এর পরবর্তী সময়ে যে গোসল করা, নামাজ কালাম পড়া, লাঞ্চ করলাম, এই সমস্ত কিছুর আর ভিডিও নেওয়া হয় না, কারণ এই সমস্ত কিছু কাজ করার পর এত এনার্জেটিক ফিল হয় না যে ভিডিও নিব। যাই হোক, এদিকে আমি সন্ধ্যার নাস্তার প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করতেছিলাম। তো সেদিন সন্ধ্যায় নাস্তাই ছিল আমাদের মুড়ি মাখা আর হলো চা। তো আমার ছেলে বলতেছিল সে মুড়ি মাখা খাবে, মা আমাকে একটু ঝালমুড়ি মাখিয়ে দাও। সো বাসায় যা যা ছিল তা দিয়ে আমি এখানে মুড়ি মাখাইতেছিলাম। ফার্স্টে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি, লবণ দিয়ে মাখিয়ে দেন চানাচুর দিয়ে বাসায় যেভাবে আসলে নর্মালি মুড়ি মাখা করা হয় সেটাই এখানে বানাইতেছিলাম। সন্ধ্যার নাস্তা নিয়ে বেশিরভাগ সময়ই টেনশন করতে হয় না, কারণ বাসায় যা থাকে তাই যদি আমার হাজব্যান্ড বা আমার ছেলেকে আমি দিয়ে দিই, তারা খুব পছন্দ নিয়ে খায়, যার জন্য সন্ধ্যার নাস্তা নিয়ে আমার সেরকম ভাবতে হয় না আর কি। তো এখানে মুড়ি মাখাইতেছিলাম, সরিষার তেল একটু বেশি করে দিয়ে মুড়িটা মাখালে কিন্তু বেশ লাগে। আর গ্রাম থেকে আমার শাশুড়ি আম্মা আমাদের জন্য মুড়ি নিয়ে আসছিল, তো সেটা অনেকটা পুতায় গেছিলো, যার জন্য মাখানোর আগে আমি একটু চুলার উপর দিয়ে হালকা আছে সেটাকে একটু ভেজে নিছিলাম, এতে করে মুড়িটা যেরকম ক্রিস্পি থাকে সেরকম হয়ে গেছিলো। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা এতক্ষণ আমার সাথে ছিলা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো।